আজকের যে টপিক সেটার জন্য প্রিপারেশন নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমি পাইনি। স্বাভাবিক, কারণ আমি এসেছি এক সপ্তাহ হলো বিদেশ থেকে এবং আমি জেনেছি দুদিন আগে। তো অন্যান্য কাজে ব্যস্ত থাকার জন্য আমি একটা ফুল পেপার যেটা তৈরি করতে পারতাম ওইভাবে তৈরি করতে পারিনি। তো আমাকে আয়োজকরা বললেন যে আপনি একটা টক দিবেন আর কি। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বুলেট পয়েন্টসে কিছু বক্তব্য রাখবো যেগুলো আমার মনে হয় ইনস্ট্যান্টলি মনে হয়েছে বলা উচিত, এবং আপনারা আমাকে পরে প্রশ্ন করতে পারেন, আমরা ওইটা নিয়ে ইন্টারেস্টিং আলোচনা করব। কিন্তু আমি এখন বলবো পয়েন্ট আকারে, সো দ্যাট সময় বেশি না লাগে। আমি ফার্স্টে এই আজকে যে টপিকটা 3 ভাগে বিভক্ত, জাতীয় নির্বাচন, ভূরাজনৈতিক বাস্তবতা বা জিওপলিটিক্স এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও নয়া বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক। তো এই তৃতীয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা দিয়ে আমি শুরু করি। নয়া বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, হাউ ডু ইউ ফর্মুলেট দি ফরেন পলিসি অফ বাংলাদেশ ইন এ নিউ বাংলাদেশ ফরম্যাট। তো সেখান থেকে শুরু করি। কেমন হওয়া উচিত? আমার মনে হচ্ছে যে 5টা জিনিস, এটা আমি অনেক দিন থেকে ভাবছি, 5টা জিনিসে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। 5টা জিনিস আমাদের প্রায়োরিটি হবে। এগুলো আনকনভেনশনাল প্রায়োরিটি, নর্মাল প্রায়োরিটিগুলো তো আছেই, সেই সাথে এগুলো অ্যাড করা দরকার। প্রথম জিনিস হবে আমাদের ভারসাম্যের নীতি। আমাদের বাংলাদেশ মনে রাখতে হবে যে এমন জায়গায় লোকেটেড, এটা এশিয়ার পেটের মধ্যে, ইটস লোকেটেড এট দি হার্ট অফ এশিয়া, এবং এখানে মাল্টিপল কান্ট্রিগুলো আছে আমাদের নেইবার্স। তার মধ্যে 4টা শক্তি, বিশেষ করে 3টা শক্তি খুবই সক্রিয় এবং তারা ইন্টারেস্টেড, তাদের ইন্টারেস্ট আছে এই বে অফ বেঙ্গল রিজিয়নে। সেগুলো হচ্ছে ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা গ্লোবাল, তারা সারা পৃথিবীতেই প্রত্যেকটা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির উপরে খেয়াল রাখে এবং সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ তাদের সুদূর প্রসারী ইন্টারেস্ট, সেগুলো ব্যাখ্যার অবকাশ রাখে না। তো তাকে ব্যালেন্স করতে হবে, এবং রাজনৈতিক বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতের ব্যাপারটা হচ্ছে যে আমাদের 4000 কিলোমিটার সীমান্ত আছে তাদের সাথে, এবং বার্মার সাথে যে সীমান্ত সেই তুলনায় ভারতের সীমান্ত অনেক ব্যাপক, এবং সমুদ্র ছাড়া বাকি অংশটুকু ভারতের, এবং এই ভারতের সীমান্তের সাথে দুটো ভাবে, এটা একটা প্লেন ল্যান্ড, আরেকটা হচ্ছে রিভারাইন কান্ট্রি, যেগুলো আপার রাইপ্রিয়ান রিভারগুলো ইন্ডিয়া থেকে এসছে। অলমোস্ট অল দি কান্ট্রিজ, অল দি রিভার্স, 56টা মেইন রিভারের মধ্যে 54টাই এসছে, এবং যেগুলোর এগেনস্টে প্রায় 2000 ড্যাম আছে, বাঁধ, উজানে বাঁধ আছে, যেগুলো পানিগুলো প্রবাহ কন্ট্রোল করতে পারে এবং ইচ্ছামতো ছেড়ে দিতে পারে, ইচ্ছামতো বন্ধ করতে পারে। দ্যাটস আ বিগ থিং। এটা আমাদেরকে এই অবস্থার মধ্যে থাকতে হচ্ছে, বিশেষ করে 1975-এর পর থেকে, যখন ফারাক্কা বাঁধ চালু করা হয়। আর চায়না একটা ইমার্জিং পাওয়ার, এবং এটা ইটস এ গ্লোবাল পাওয়ার হাউস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। সো এই 4টা শক্তির সাথে এই 3টা শক্তি, রাশিয়াকে আমি দূরে ধরলাম বিকজ রাশিয়ার সীমান্ত অনেক দূরে, রাশিয়া ইজ এ মিলিটারি পাওয়ার, ইকোনমিক্যালি রাশিয়া ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট, বাট দিস 3 পাওয়ার্স এগুলোকে ইগনোর করা সম্ভব না, এবং একটাকে ইগনোর করে সে প্রতিশোধ নিবে। সো 3টা পাওয়ারকে ব্যালেন্স করতে হবে। কীভাবে ব্যালেন্স করব? ব্যালেন্স করব আমরা এনগেজিং উইথ অল দিস 3 কান্ট্রিজ অ্যাট এ টাইম, সাইমালটেনিয়াসলি এনগেজ করতে হবে, কোনো কাউকে বাদ দেওয়া যাবে না বা কাউকে ওভার পাওয়ারিং করা যাবে না। আমরা যদি মনে করি শুধু ভারতের সাথে সম্পর্ক নিয়ে আমরা ভালো থাকবো, উই ক্যানট। সো ইউনাইটেড স্টেটস, চায়না অ্যান্ড ইন্ডিয়া, কীভাবে করব সেটা অন্য বিষয়। আমি এখন বলছি যে দিস শুড বি দ্য প্রায়োরিটি, উই মাস্ট ব্যালেন্স বিটুইন দিস 3 মেজর পাওয়ার্স। এটা প্রায়োরিটি নাম্বার 1। প্রায়োরিটি নাম্বার 2, আমি ইংরেজি বলছি, তবে আমরা তো বাইলিঙ্গুয়াল নেশন, আমরা তো ইংরেজি বাংলা দুটোই বলি, সো আই থিঙ্ক এটাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রায়োরিটি যেটা হওয়া উচিত, উই মাস্ট অ্যাডপ্ট লুক ইস্ট পলিসি। আমাদের পূর্বের দিকে তাকাতে হবে। অ্যাকচুয়ালি পৃথিবীর এখন নেক্সট ডেভেলপমেন্ট আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজের জন্য আমরা যেই কান্ট্রিগুলোর সাথে এনগেজ করতে পারি গেইনফুলি, সেটা আমাদের পূর্ব দিকেই বেশি, এবং স্টার্টেড উইথ জাপান, সাউথ কোরিয়া, and China and ASEAN.
অল্প কথা এই চারটা দেশ, জাপান, কোরিয়া, চায়না অ্যান্ড আসিয়ান। আমরা যদি এই চারটা গ্রুপের সাথে আমরা যদি ভালোভাবে এনগেজ করতে পারি, আর কিছু করা লাগবে না। আমাদের এদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা একটা রিয়েলি একটা খুব সম্মানজনক অবস্থায় পৌঁছে যাব উইদিন 10 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স। ইভেন এই বর্তমান বছরেই আগামী 1 বছর যদি আমরা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে দর্শনীয় আকর্ষণীয় উন্নয়ন দেখতে চাই, তাহলে আমাদের লুক ইস্ট করতে হবে, আমাদের পূর্বের দেশগুলোর সাথে এনগেজ করতে হবে। এবং এই দেশগুলোর সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে, সেগুলো একটা লং হিস্ট্রি এবং ফ্যাসিনেটিং হিস্ট্রি। আমি কোরিয়ান এম্বাসিতে কাজ করেছি প্রায় 10 বছর। সো এবং অনেকগুলো বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে আমি জড়িত ছিলাম এবং আমি দেখেছি কিভাবে সম্ভব, এবং এটা আমাদের জন্য একটা মেজর অপরচুনিটি। সেটা গেল নাম্বার 2। নাম্বার 3 ইজ, এটা আমার নিজের চিন্তা, সেটা হচ্ছে গ্লোবাল হ্যাক। আমাদের গ্লোবাল হ্যাক প্রজেক্ট করা উচিত। গ্লোবাল হ্যাকটাকে আমি এভাবে করছি, ইটস অ্যান অ্যাব্রিভিয়েশন। এটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ হেরিটেজ অ্যান্ড কালচার। গ্লোবালাইজেশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ হেরিটেজ অ্যান্ড কালচার। আপনারা হয়তো বলতে পারেন যে কী দরকার, বাংলার কী মূল্য আছে, বা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কী ফায়দা আছে? আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ ফায়দা আছে। কীরকম? বাংলা ইজ দ্য 6th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং 250 মিলিয়ন লোক বাংলা ভাষায় কথা বলে। ইনফ্যাক্ট 300 মিলিয়ন লোক কথা বলে, 30 কোটি। এটা অ্যারাবিকের আগে, অ্যারাবিক স্পিকিং লোকের সংখ্যা কমে গেছে, সেই তুলনায় বাংলা ভাষা ইভেন অ্যারাবিকের থেকে এগিয়ে। যদিও অ্যারাবিক 36টা দেশের কথ্য ভাষা, এবং বাংলা ভাষা বলে মাত্র হাতে গোনা কয়েকটা দেশ। এখন আফ্রিকাতে কয়েকটা দেশ বাংলাকে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাকে কেন করা উচিত? সেটা হলো যে এইটা, এই গ্লোবালাইজেশন করলে আমাদের দেশের, সংক্ষেপে বলি, আমাদের দেশের যে যুব সমাজ আছে প্রায় 10 কোটি, যাদের বয়স ধরেন 5 to 30 ইয়ার্স, এদেরকে বিদেশে এমপ্লয় করার একটা সুযোগ তৈরি হবে এবং কোলাবোরেট করতে সুবিধা হবে। আমরা উই নিড কোলাবোরেশন, বিকজ আমাদের 10 কোটি যুব সমাজের চাকরি দিতে হবে, এবং এই চাকরি আমাদের দেশের ভিতরে সম্ভব না, এটা বিদেশে তাদেরকে চাকরি দিতে হবে, এবং বিদেশিদেরকে এই দেশে আনতে হবে। এটা করা সম্ভব শুধু আমাদের এই ভাষাকে গ্লোবালাইজ করার মাধ্যমে, এবং আমাদের যে ঐতিহ্য আছে এবং কালচার আছে সেটাকে বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটির মধ্যে ধরে রাখতে হবে, তারা যেন ভুলে না যায়। আমার ছেলে যদি বাংলায় কথা বলতে না পারে কানাডায় থেকে, তাহলে এটা আমার ফেইলিয়ার, কারণ তারা কিন্তু রিচ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে, এবং তারা উইদিন শর্ট টাইম দে উইল বিকাম রিচ, মেবি দেয়ার ইকোনমি উইল বি বিগার দ্যান বাংলাদেশের ইকোনমি। সো দে শুড বি কানেক্টেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, উইথ দেয়ার ফোরফাদার্স। আমাদের আমরা যারা বাবা দাদা আছি এখানে বাংলাদেশে, আমাদের ভাষাটা যেন ওরা ভুলে না যায়, আমাদের সংস্কৃতিটা যেন ভুলে না যায়, ওরা যেন প্রাউড থাকে যে ইয়েস, আমাদের একটা পহেলা বৈশাখ আছে, আমাদের একটা 21শে ফেব্রুয়ারি আছে, আমাদের একটা শহীদ মিনার আছে, আমাদের একটা স্বাধীনতা আছে, আমাদের একটা জুলাই বিপ্লব আছে। আমরা উই মিন থিংস বিকজ বাংলাদেশ ক্যান সেল ইটস কালচার। আমাদের উই হ্যাভ রিচ হেরিটেজ অ্যান্ড কালচার which is more than 100 years old. তো এটা বলা বাহুল্য যে আমাদের আরাকান যে প্রভিন্স, সেখানে 300 বছর আগেও এখানে বাঙালি সংস্কৃতি ছিল। সো আমরা এই বঙ্গটা অনেক বড় ছিল, বিহার, উড়িষ্যা এবং 7 সিস্টার, পশ্চিমবঙ্গ, এখানে বাংলা। সো তারা প্রাউড, এবং তাদের প্রাইডকে আমরা ফ্ল্যাগ বিয়ারার হইতে পারি। আমি ইটালিতে যখন গেছিলাম, ভেনিসে, আমাকে প্রফেসর একজন বললেন যে আমরা বাংলা চেয়ার করতে চাই। আমি বললাম তুমি বাংলা চেয়ার করো না, তুমি চেয়ার ফর বাংলাদেশ স্টাডিজ করো, কারণ বাংলাকে ইন্ডিয়ানরা প্রমোট করবে না। এই বাংলা একটা রিয়েল ল্যাঙ্গুয়েজ, এটাকে প্রমোট করলে বাংলাদেশই করবে, অন্য কোনো দেশ করবে না। সো উই ক্যান বি ফ্ল্যাগ বিয়ারার অফ দিস ট্রান্সন্যাশনাল কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, গেল এটা 3 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ আওয়ার NRB community within the politics and economy of Bangladesh. মানে আমাদের যে NRB কমিউনিটি আছে, নন রেসিডেন্ট বাংলাদেশিস, তাদের এই কমিউনিটিটা কিন্তু ধরেন যে অ্যাবাউট বিশাল, এটা 1.5 কোটি, এবং এরা অ্যাবাউট 15% অফ দি ওয়ার্কিং পপুলেশন অফ বাংলাদেশ। আমাদের ওয়ার্কিং, এরা কিন্তু সবাই ওয়ার্কিং, এরা কিন্তু বাচ্চা না, এবং এরা ধরেন যে 15%, এবং এরা যথেষ্ট ইনকাম। এরা $40 থেকে $50 বিলিয়ন রেমিট করে বাংলাদেশে,
এবং এটা আমাদের গার্মেন্টসের ইনকামের থেকেও বেশি। গার্মেন্টসের যদি আমরা শুধু ভ্যালু অ্যাডিশন ধরি, কারণ গার্মেন্টসে তো আমরা এক্সপোর্ট করি ধরেন $45 বিলিয়ন, কিন্তু আমরা ফ্যাব্রিক্স এবং অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করতে আমরা $20 বিলিয়ন যাই, তো আমাদের ভ্যালু অ্যাডিশন কত? $25 বিলিয়ন। কিন্তু আমরা যেটা রেমিটেন্সের মাধ্যমে পাচ্ছি $40 থেকে $45 বিলিয়ন, প্রতি মাসে $3 বিলিয়ন বেশি, এবং আনঅফিসিয়ালি আরও বেশি। সো দিস ইজ দ্য বিগেস্ট সেক্টর অফ ফরেন কারেন্সি, এবং এটা আসছে তাদের যে বিদেশিতে যারা আছে, বিদেশে যারা এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি আছে, তাদের সঞ্চিত অর্থ, তার মানে এর থেকে কয়েক গুণ তারা কিন্তু বিদেশি সঞ্চয় করছে, এবং সেখানে তারা এটা করবে। এই কমিউনিটিকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যদি এদিকে দূর করে দিই এবং বলি যে না, তোমার ভোটাধিকার দেওয়া যাবে না, এটা ভুল সিদ্ধান্ত হবে। তাদেরকে বাংলাদেশেরই অংশ হিসাবে ট্রিট করলে আমাদের শক্তি মারাত্মক বেড়ে যাবে। এবং কিভাবে করতে পারি আমরা সেটা, এই যে বর্তমান সরকার একটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, এটা কিন্তু এনসিপি থেকে নেওয়া হয়েছে প্রথম জুলাই বিপ্লবের পরে, যে তাদের ভোটাধিকার দিতে হবে, এবং সেই সাথে আমি অ্যাড করব তাদেরকে ভোটে দাঁড়ানোরও সুযোগ দিতে হবে। এবং তাদেরকে মনে করলে হবে না যে তারা বিদেশি। ক্যানাডিয়ান সরকার কিন্তু, আমি যদি সেই দেশের পার্লামেন্ট নির্বাচন করতে পারি, আমার যে বাংলাদেশি নাগরিকত্ব, তার জন্য আমাকে তারা ফেলে দিবে না। তারা তাদের ফেডারেল গভর্নমেন্ট জবে তারা দেয়, তারা বলছে কম্পিটিটিভ এক্সাম দাও, তুমি যদি পাও তাহলে তোমার দ্বৈত ত্রৈত, তুমি কোন দেশে আর কয়টা সিটিজেনশিপ আছে ডাজেন্ট ম্যাটার, তোমার ক্যানাডিয়ান সিটিজেনশিপই যথেষ্ট, এবং তারা সেই জন্য ডিসক্রিমিনেট করবে না। তো আমাদেরকে একই জেস্চার দেখানো উচিত যে বাংলাদেশের নাগরিকত্ব থাকে, তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে ইলেকশনে ভোট দেওয়া, প্লাস ভোটে দাঁড়ানো, প্লাস সরকারি চাকরিতে ইভেন ঢুকতে দেওয়া উচিত। বিকজ এটা মনে করলে ভুল হবে যে সরকারি চাকরি খুব কম। সরকারি চাকরি ইনফ্যাক্ট গভর্নমেন্টের পলিসির কারণে খুবই শ্রাঙ্ক হয়ে আছে। এটাকে বিশালভাবে বর্ধিত করা যায় থ্রু ইনভেস্টমেন্ট, থ্রু পলিসি, এবং এটার জন্য কম হবে না যদি আমরা আমাদের সেভাবে পলিসি নেই। আচ্ছা, যাই হোক, এটা আমি ইলাবোরেট করছি না। কয়টা হলো? 4টা হলো। আচ্ছা, আরেকটা ফিফথ যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল ভ্যালু কনগ্লোমারেট পলিসি। এটা আমি চিন্তা করছি গত কিছুদিন ধরে। এটা ইজ মাই ওন অরিজিনাল আইডিয়া। আই থিঙ্ক যে জাপান এবং কোরিয়া যেভাবে নিজেদের দেশের ডেভেলপমেন্টটা করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, তার মূলে ছিল একটা পলিসি। এই পলিসি কি জানা আছে? ইটস কল্ড দ্য চিবল পলিসি, ইটস কল্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল কনগ্লোমারেট পলিসি। মানে কতগুলো দেশের তারা বিজনেস কর্পোরেশনকে তারা বাছাই করে তারা জি 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 50টা তারা কোম্পানি ঠিক করলো, যে হুন্দাই, তারপরে মিৎসুবিশি, জাপান যা ঠিক করছে মিৎসুবিশি, এইভাবে তারা কতগুলো করলো যে তারা অলরেডি গ্রেট, কিন্তু গভর্নমেন্ট তাদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট দেওয়া শুরু করলো এবং ওদের ইন্টিগ্রিটির দিকটাকে রেগুলেট করলো, পাশাপাশি সাপোর্ট দিল। এতে হলো কি, তারা বিশ্বমানের কোম্পানিতে পরিণত হয়েছে। এই বিশ্বমানের কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোরিয়ান এবং জাপানিজদেরকে চাকরি দিছে। আজকে যেমন এগ্রিকালচার গ্র্যাজুয়েট 5000, এই 5000 মধ্যে গভর্নমেন্ট চাকরি দিতে পারে 600কে, বাকি 5,500 দিতে পারে না। একটা কোম্পানি প্রতি বছর 10,000 গ্র্যাজুয়েট চাকরি দিতে পারে, এগ্রিকালচার গ্র্যাজুয়েটকেই চাকরি দিতে পারবে 10,000। তার ক্রাইসিস হবে, নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি করতে হবে, তারাই ইউনিভার্সিটি তৈরি করবে। এমনকি এই ধরনের কোম্পানি কিন্তু ভারতে হয়ে গেছে, কোরিয়াতে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, ভিয়েতনামে হয়েছে। আমরা এই বাংলাদেশে আমরা বসে আছি এখনও সরকারের দিকে তাকায় থাকি। আরে সরকার তো অপদার্থ, কারণ সরকারের তো সেই কাঠামো নাই। আমরা সরকার একটা বস্তা পচা সংবিধানের উপর দিয়ে তারা চলতেছে, যাতে কিছু 2 পয়সা ঘুষ পাওয়া যায়, বা উৎকোচ পাওয়া যায়, বা চুরি করা যায়, বা ডাকাতি করা যায়, বাটপারি করা যায়। এটার উপর দিয়ে সরকার চলছে। আসলে টু স্পিক ফ্র্যাঙ্কলি, আমাদের একটা ডাইনামিক পলিসি নিতে হবে, যেখানে জনগণ ডিসাইড করতে পারবে যে হোয়াট উইল বি আওয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসি, হোয়াট উইল বি আওয়ার ফরেন পলিসি। ওইটা খুব সিলেক্ট বাঞ্চ অফ পিপল করবে। কিন্তু আমাদের দেশীয় যে কনগ্লোমারেট, ইন্ডাস্ট্রিয়াল কনগ্লোমারেটগুলোকে, আজকে বেক্সিমকো কিছুদিন কাজ করার পরও হয়ে গেল 2 নাম্বার, আমাদের এসালাম গ্রুপ হয়ে গেল 2 নাম্বার। এই যে 2 নাম্বার হয়ে যাচ্ছে, এটা যাতে না হতে পারে, তার থেকে বরং যাতে তারা যে পরিমাণ তারা গ্যাদার করেছে, যেটা ইটস এ $1 বিলিয়ন কোম্পানি, আমরা যেন তার থেকে 5 গুণ বড় করে আমরা যেন গর্বিত হতে পারি যে গ্লোবালি তারা চাকরি দিতে পারে, তারা যেন ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করতে পারে। আমাদের কর্পোরেট হেডরা তারা এনজয় করবে,
কিন্তু তাদের সব কিছুর পিছনে একটা যৌক্তিকতা থাকতে হবে, এবং আমরা ওইভাবে যদি আগাই তাহলে এই দেশ এই জিডিপি হতে বেশি দিন সময় লাগবে না জিডিপি বাড়তে। আমাদের এখন অ্যানুয়াল জিডিপি হচ্ছে $2,500, এটা $10,000 নিতে আমার মনে হয় 10 বছর বেশি লাগবে না, 4 গুণ বাড়ানো সম্ভব, প্রতি 5 বছরে দ্বিগুণ করাটা সম্ভব। এটা ভিয়েতনাম দেখিয়েছে, কোরিয়া দেখিয়েছে, থাইল্যান্ড দেখিয়েছে, মালয়েশিয়া দেখিয়েছে, আমরাও দেখাতে পারবো যদি আমাদের পলিসি সেরকম। এটা মাহাথির মাহমুদের পলিসির কারণে হয়েছে, এবং আমাদেরকে ওই রকম পলিসি নিতে হবে। আচ্ছা, আই এম ডান উইথ দি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সম্পর্ক। আমি 5টা পয়েন্ট বললাম, খুব শর্টকাটে বললাম। আশা করি আপনারা নোট ডাউন করেছেন। আপনারা কোশ্চেন করতে পারেন ইচ্ছা করলে, আপনাদের ইনপুট দিতে পারেন, শুধু আমি বলবো তা হবে না। আপনাদের সবার মাথায় অনেক উর্বর এবং মানে অ্যাকচুয়ালি ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু নলেজ তৈরি হয়। হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ইন্টারনাল ভূ রাজনৈতিক জিও পলিটিক্স হচ্ছে, আমি দেখেছি এই 4 রকম, 4 types of geopolitics. Number 1 is our maritime geopolitics. সমুদ্র নিয়ে আমাদের একটা জিওপলিটিক্স আছে। একটা হচ্ছে মাউন্টেন জিওপলিটিক্স বা হিল জিওপলিটিক্স, পাহাড়ি জিওপলিটিক্স। যে পাহাড়ি যে বর্ডারগুলো আছে আমাদের, সেখানে একটা জিওপলিটিক্স চলে, যেটা পার্বত্য চট্টগ্রামে যে আমরা দেখতে পাচ্ছি একটা সিনারিও, ওটা সমস্যার সমাধান হচ্ছে না গত 50 বছর ধরে। এটা পাহাড়ি জিও পলিটিক্স আমরা ট্যাকেল করতে সক্ষম হচ্ছি না। আরেকটা হচ্ছে আপনার প্লেন ল্যান্ড বর্ডার জিও পলিটিক্স। এই প্লেন ল্যান্ড, যেখানে কোনো বর্ডারে ছাগল চলে যায়, গরু চলে যায়, আমরা বর্ডার বুঝতে পারি না। আমরা বুঝতে পারলাম কবে, যখন এই ফেন্সগুলো তৈরি হলো। এখনও চলে যায়, এবং এখন গেলে বিএসএফ তাদেরকে গুলি করে বর্বরচিতভাবে, এবং এই গুলাগুলি চলছে। এখানে আরেকটা জিনিস আছে যে ওই কোনো বর্ডারে কোনো ধরনের কোনো কিছু হলে একটা ইনটলারেন্স পলিসি আছে, এটাকে দূর করতে হবে, আমাদের ট্যাকেল দিতে হবে। আরেকটা হচ্ছে রিভারাইন জিওপলিটিক্স। আপনার নদীর কারণে যে জিওপলিটিক্সটা তৈরি হয়েছে, সেটা হলো যে বাঁধ তৈরি হয়েছে, পানিগুলো আটকে রাখে, পানিগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিলে বন্যা হয়ে যায়। সে বন্যার জন্য আমরা বন্যার পিছিয়ে পিছিয়ে দৌড়াই। এই যে ফেনীতে যেটা হলো গত বছরে, বিশাল বন্যা। তারপরে আপনার খরা মৌসুমে তিস্তাতে যেটা হচ্ছে, নদী প্রায় নাই, একটা বিশাল নদী যেটাতে খরস্রোতা, যেটা থেকে আগে আমরা প্রচুর শস্য উৎপন্ন হতো, সেটা নদীটাই মরে যাওয়ার উপক্রম। তো এটাকে কীভাবে আমরা ট্যাকেল দেব? তো এই 4টা দিক আমাদের খেয়াল রাখতে হবে, এবং 4টার দিকই সমাধান আছে। কিন্তু এই যে মেরিটাইম জিও পলিটিক্স যেটা আছে, সেটা নিয়ে পলিটিক্স আছে। এই যে মেরিটাইম, মায়ানমারের সাথে প্রায় যুদ্ধ লাগবে অবস্থা হয়ে গেছিলো। আমাদের সাগরের মধ্যে অনেক সম্পদ আছে। সাগরের মধ্যে বাংলাদেশের মতো আরেকটা ভূখণ্ড জেগে উঠছে। সাগরের উপকূল ঘিরে যে দ্বীপগুলো আছে, সেই দ্বীপগুলোতে আমরা আমাদের গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে আমরা উই ক্যান ডু ফরেস্ট্রি, উই ক্যান ডু ট্যুরিজম, উই ক্যান set up military installations, we can have maritime agriculture. So blue economy can develop through this maritime zone, এবং এটা আমাদের করতে হবে। এটাও একটা জিওপলিটিক্স। এবং এখানে পোর্ট, আমাদের পোর্ট এখন মূলত চিটাগাং, যেটা 93% of our trade go through the চিটাগাং পোর্ট। মংলা পোর্টের এখানে ভূমিকা খুবই নগণ্য, অথচ আমাদের কোস্টাল বেল্টে কিন্তু 10 থেকে 12টা পোর্ট করা যায়, এবং একটা পোর্ট করতে গেলে দেখা যায় যে বাজেট হচ্ছে 50,000 কোটি টাকা। আই ডোন্ট নো হোয়াই। তো এখানে ব্রিটেনে যে উন্নতি করেছিল পোর্টের কারণে, কিন্তু পোর্টগুলোতে এত বেশি বাজেট হয় নাই। তো আমাদের পোর্টগুলো কেন আমরা ফিজিবল হচ্ছে না? আমরা করতে গেলেই দেখা যায় যে অনেক গ্রুপ টানাটানি করে যে আমরাই ম্যানেজমেন্ট করব, তাই বিদেশিদেরকে দেওয়া যাবে না। কিন্তু আপনাকে যখন দিলাম আমি ব্যবস্থাপনা করতে, তখন কস্ট ইজ ভেরি হাই। আপনার ট্রান্সপারেন্সি নাই, আপনি কী করেন আমরা বুঝতে পারি না, আপনি এখান দিয়ে কী আনলেন তাও মনিটর করতে পারি না। তো এইভাবে চলবে না, এখানে ট্রান্সপারেন্সি আনতে হবে, এবং এটা আমাদের জাতীয় সম্পদ, এবং জাতীয় সম্পদের উপরে আমাদের অবশ্যই কন্ট্রোল থাকতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের জিওপলিটিক্স। জিওপলিটিক্সের সাথে আমি একটা ছোট পয়েন্ট অ্যাড করি, এটা আপনাদের ইরেলিভেন্ট মনে হতে পারে, কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি রিলেভেন্ট এটা বাংলাদেশের কনটেক্সটে। যে আমরা ইলেকশনের আসছি, ইলেকশনের মাধ্যমে আমরা ডেমোক্রেসি চাই।
ইলেকশনের মাধ্যমে, শুধু ইলেকশনের মাধ্যমে ডেমোক্রেসি এস্টাবলিশ করা সম্ভব নয়, এটা আপনাকে বুঝতে হবে প্রথমেই। কারণ আমি তাকে দিলাম, ট্রান্সপারেন্ট ইলেকশন হলো না, আপনি কি শিওর যে 5 বছর ধরে সে আপনার ওই ইলেকশনের প্রতি সে থাকবে, সিনসিয়ার থাকবে? এটা না থাকারই সম্ভাবনা বেশি, কারণ 5 বছর ইজ এনাফ তার আখের গুছানোর জন্য। সে কেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না? বিশ্বাসঘাতকতা করলে এটা তো রিওয়ার্ড অনেক বেশি, আর না করলে আপনি ধরুন শেফালি ফুটবে, ফুলের বিছানা হবে, কিন্তু টাকাতেও ঝরবে না। তো টাকার বৃষ্টি ভালো না ফুলের বৃষ্টি ভালো, কোনটা? টাকার বৃষ্টিটাই পছন্দ হবে। তো আপনাকে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে ব্যবস্থার মাধ্যমে আপনি চেক করতে পারবেন ওই 5 বছরও, যে ভোট দিছি, কিন্তু ভোটের পরে তো আপনি যদি এটা করেন তাহলে 5 বছর আর আপনাকে থাকতে হবে না। আর সামথিং উইল হ্যাপেন অন ইউ। আপনার হয়তো পার্টির উপরে না, পুরা গভর্নমেন্টের উপরে না, কিন্তু সেই ব্যক্তির উপরে একটা ব্যাপক একটা এক্সাম্পলারি, একটা উদাহরণ দেওয়ার মতো একটা পানিশমেন্ট আসবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সেই পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের রিসোর্স ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলি না, আমরা শুধু বলি যে ভোটাধিকার। আমরা রিসোর্স ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতে সাহসই পাই না। রিসোর্স ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে জনসংখ্যার সমানুপাতিক জাতীয় সম্পদের অ্যালোকেশন কি আমরা পাই? আপনারা বলেন দেখি, জনসংখ্যার সাথে সমানুপাতিক আমরা কি আমি ন্যাশনাল বাজেটের কথা বলছি না, যে রেভিনিউ বাজেটের অনেক অংশ তো ফরেন অ্যাফেয়ার্সে চলে যাবে, ডিফেন্সে চলে যাবে, সেন্ট্রাল পুলিশ ম্যানেজমেন্টে যাবে। বাট হোয়াট অ্যাবাউট জাতীয় যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে থেকে যে 1.5 লক্ষ কোটি টাকা হয়, আপনি খুঁজে দেখবেন যে এর মধ্যে 50,000 কোটি টাকা চলে গেছে চট্টগ্রাম বিভাগে, আর বাকিগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা পর্যন্ত এসছে, আর ঢাকার উত্তরে আর যায় না, যেতে পারে না। কারণ আমাদের ব্যুরোক্রেসি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। আমাদের রাজনৈতিক ব্যক্তিরাও অধিকার, মূলত দে আর পাওয়ারফুল। সো রিসোর্স ইজ নট কামিং আপ। অথচ এই রিসোর্স ডিস্ট্রিবিউশনের জন্য বাংলাদেশ ভাগ হয়ে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে বিভক্ত হয়ে চলে এসেছিল। তো রিসোর্স ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মেজর। আমাকে যদি আমার হিস্সা না দেওয়া হয় তাহলে এই দেশ ডেভেলপ করতে পারে না। এটা কখনো কোনো পলিটিক্যাল সিস্টেমই সাকসেসফুল হবে না, বি ইট ইলেকশন অর এনিথিং এলস। আচ্ছা যাক, সেটা প্রশ্ন। এখন আমি ইলেকশনে ফাইনালি আসি। ফাইনাল ইলেকশনের দিকটা হচ্ছে যে আমি শুধু এইটা বলবো যে তাত্ত্বিক বিশ্লেষণ বনাম আমরা কী চাই। আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করতে করতে 50 বছর কাটাই দিছি। আমি সেদিন ইলেকশন কমিশনের এই অফিসে গেছিলাম, যে ইলেকশন রিফর্মস কমিশন, ওখানে বই দেখলাম আমি 1500টা বই হবে, 1000-1500 বেশি। তা আমার সারা জীবনও ওই বইগুলো পড়ে শেষ করা সম্ভব হবে না, তা অর্ধেকও না। তো সুতরাং এখন আমাদের ভাবতে হবে যে আমরা কি চাই আসলে। কারণ আমরা বিশ্লেষণের দিন শেষ, আমরা কি চাই এবং কিভাবে ওটা করব সেটা আমি বলতে চাই সরাসরি। সেটা হলো, আমি যেটা চাই, আমার যেটা মনে হয় সেটা হলো, 1 নম্বর কথা হচ্ছে যে 1972-এর সংবিধান তার ইভিল যে ধারাবাহিকতা, যে কারচুপি, যে রাতের ভোট, যে ভোট ডাকাতি, যে জালিয়াতি, ভুয়া ভোটার লিস্ট, কোনো স্বচ্ছতাহীনতা, মানে এটা বলতে শুরু করলে আপনার শেষ হবে না। তো এগুলো থেকে আমাদের মুক্তি আগামী ইলেকশনের আগে সম্ভব বলে আমি মনে করি না, টু বি রিয়ালিস্টিক। সো আগামী ইলেকশন যে স্বচ্ছ হবে আমি মোটেও বিশ্বাস করি না। এখানেও কারচুপি হবে, এখানেও ভোট কেন্দ্র দখল হবে, এখানেও পেশি শক্তির প্রদর্শনী হবে। কিন্তু অনেকে আবার ইন্টারেস্টেড এই ইলেকশনই, কারণ এটার মাধ্যমে আবার তারা ক্ষমতায় যাবেন, এবং ক্ষমতায় গেলে আরও 5 বছর যেটা যেভাবে চলছে সেটা হবে, এবং আখের গুছানো যাবে, টাকার বৃষ্টি হবে। তার মধ্যে কিছু টাকা আপনাকে দিলে আপনি চুপ থাকবেন, আপনি বেশি কথা বললে আপনার মুখ বন্ধ করা হবে, এবং দিস ইজ আওয়ার ভোট। তো সেই ক্ষেত্রে এই বাস্তবতায় আমি মনে করি আমাদের সংসদীয় আসন 300 থেকে 600 করা উচিত। কারণ যখন 300 করা হয়েছিল তখন এটা 50-55 বছর আগের কথা, যেটা যখন আমাদের লোকসংখ্যা ছিল 7.5 কোটি বা 7 কোটি। এখন লোকসংখ্যা ডাবলেরও বেশি হয়ে গেছে। তো এতগুলো লোককে ট্যাকেল দেওয়া একটা এমপির পক্ষে সম্ভব না। এমপির সাথে দেখা করতে যাওয়া যায় না, ওনার সবসময় ঘিরে থাকে ওনার বাহিনী একটা, যারা আর কি সবগুলো লাইসেন্স পারমিট যা আছে সব ওনারাই পাচ্ছে, চাকরি ওনারই পাচ্ছে, অনুদান চাল ডাল গম যত কিছু আছে ওনাকে দেওয়া হচ্ছে, উনি নিয়ে নিচ্ছে। তো উনি ট্যাকেল দিতে পারবে না। অ্যাটলিস্ট সংখ্যাটা 600 হওয়া উচিত,
এবং 600 উপজেলা হওয়া উচিত, এবং 600 উপজেলার প্রায় পৌঁছে গেছে এখন প্রায়। এবং আমার মনে হয় যে স্থানীয় সরকার এবং ফেডারেল সরকার, যেটা আমাদের বাংলাদেশে এখন হবে ফেডারেল সরকার 2 কক্ষ বিশিষ্ট, সেটা পাশাপাশি চলা উচিত। এবং ফেডারেল সরকার যেন স্থানীয় সরকারের কোনো কাজে হস্তক্ষেপ না করে। হস্তক্ষেপ করলে কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসি বলে কিছু থাকবে না, আবার ওই মবক্রেসি বা মস্তানির যে রাজনীতি সেটা আবার ঘুরে আসবে। যার যেটা কাজ, যার যেটা ক্ষমতা, সেটাকে তাকে সেখানেই করবে। এগ্রিকালচার ইউনিভার্সিটি যদি এখন প্রাইমারি স্কুলে যায় যে আমরা বেশি জানি তা আমরাই পড়াবো, তাহলে কলেজও চলবে না, প্রাইমারি স্কুলও চলবে না। তাদেরকে তাদের মতো চলতে দিতে হবে। এইখানে ইউনিভার্সিটিতে আমরা যেটা করতে পারি সেটা আমরা করব। তো যাকে যাট এইভাবে ভাগ করে দিলে আমার মনে হয় ভালো হয়। এবং ভোটার লিস্টগুলো ঠিক করতে হবে। এবং এই যে পার্লামেন্টে যেটা নিয়ে বেশি টানা হেঁচড়া হয় সেটা হচ্ছে যে অ্যালোকেশন, বরাদ্দ, বাজেট বরাদ্দের জন্য এমপিরা সেক্রেটারিয়েটের মধ্যে ঘুরতে থাকেন। আমার এলাকার জন্য অমুক লাগবে, এইটা লাগবে, সেটা লাগবে, আর কন্ট্রাক্টরের জন্য বরাদ্দ লাগবে। আর সচিবরা খুব মজাতে থাকেন আর কি, যে এই তো এমপি সাহেব আইছিল আর কি। তো এভাবে আমাদের জনপ্রতিনিধিদের কোনো মান মর্যাদা বলে কিছু নাই, এবং আমলাদের হাতে বন্দি, এবং আপনারা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। এটা হতে দেওয়া যাবে না। কীভাবে অ্যালোকেশনটা আগে ঠিক করে নিতে হবে, এবং তার জন্য একটা মূলনীতি পাশ করে নিতে হবে। তা নাহলে পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হতে থাকবে, তুমুল হট্টগোল হতেই থাকবে বছরের পর বছর। এবং এইটা থেকে মুক্তির জন্য আমাদের রিসোর্স অ্যালোকেশন পলিসির জন্য একটা নীতিমালা করে ফেলতে হবে, যেটা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কেউই এটার বাইরে যেতে পারবেন না, তাদের উপরে এটা থাকবে। এবং কে কীভাবে কত টাকা খরচ করলেন, এটা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মাধ্যমে সেটাকে অডিট করতে হবে। কোনো টাকা বাইরে গেলে সেটাকে যেন ধরা যায়। এবং এটাকে ধরা যাবে কিভাবে? থ্রু অ্যান্টি করাপশন সফটওয়্যার। আমি যদি কোনো মানুষকে এমপ্লয় করি, ধরেন আপনাদেরকে এমপ্লয় করলাম, তাহলে আপনারা যখন অনেক টাকা ঘুষের অফার পাবেন, তখন আপনারা আপনাদের হয়তো চারিত্রিক এইটা দৃঢ়তা হয়তো রক্ষা করতে পারবেন না। কিন্তু মেশিন কিন্তু ওর কিন্তু কোনো ব্রেন নাই, সো মেশিন কিন্তু ঠিকই ধরে ফেলবে। এবং আজকালকার যুগে ওই মেশিন ইন্টেলিজেন্স বের হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন কতগুলো সফটওয়্যার দিয়ে করা যায় যে কোনো মানি ট্রান্সফার বা ইনভেস্টমেন্ট সে ধরে ফেলবে, পৃথিবীর যে কোনো জায়গায় ধরবে, এখান থেকে অরিজিন হলে ধরে ফেলতে পারবে। এবং সেই অনুযায়ী অ্যান্টি করাপশন ব্যুরোকে অ্যাক্টিভেট করতে হবে। আমার মনে হয় 2026 সালে আমাদের এনসিপি যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় যে আমি যেগুলো সাজেশন বললাম, উইল ট্রাই টু ইমপ্লিমেন্ট অল দিস। কারণ আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা সংস্কার যুক্ত বাংলাদেশ চাই, এবং যেখানে আমি আগের সেই ফ্যাসিস্ট স্ট্রাকচার থাকবে না, আর নতুন একটা স্ট্রাকচারে বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ।